আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। শোনা যায়? জি স্যার, কথা শোনা যাচ্ছে স্যার। শুরু করি। আজকে হচ্ছে আমাদের লেকচার 27। 4 নম্বর জি অধ্যায়। স্যার। 4 নম্বর অধ্যায় 3 নম্বর লেকচার। আচ্ছা, আমরা আহ, আজকে লেকচার 27 এর যে বিষয়বস্তুগুলি সেগুলো খেয়াল করা। হাইপারলিংক, চিত্র যোগ করা, HTML টেবিল, লিস্ট, ট্যাগ, ফর্ম ট্যাগ, কিছু জ্ঞানমূলক প্রশ্ন উত্তর এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। প্রথমে আসো হাইপারলিংক। যে লিংকের মাধ্যমে ওয়েব পেজের একটি পেজের সাথে অন্য পেজের সংযোগ স্থাপন করা হয় বা স্থাপন করা যায় তাকে আমরা বলবো হাইপারলিংক। হাইপারলিংক ট্যাগের ট্যাগ জন্য আমরা এ ট্যাগ ইউজ করব, অ্যাঙ্কর ট্যাগ। এই ট্যাগটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ বা আমাদের লিংক ট্যাগ বা হাইপারলিংক ট্যাগ আমরা বলবো এটাকে। যেমন এখানে দেখো ডান পাশে একটা চিত্র দেখানো হয়েছে যে একটা অ্যাঙ্কর। অ্যাঙ্কর শব্দটা আসছে আমাদের, দেখো যে জাহাজের নোঙ্গর, যেটা আমরা জাহাজের যে নোঙ্গর সমুদ্রের তীরের সাথে আমাদের জাহাজকে যেমন অনেক দূরে যেন চলে না যায় সেজন্য আমরা বেঁধে রাখি, যে অ্যাঙ্কর ব্যবহার করা হয়। চিত্র দেখতে পাচ্ছ? জি স্যার। অ্যাঙ্কর এরকম যখন জাহাজকে তীরের সাথে বেঁধে রাখে, ঠিক ওয়েবসাইটের একটা পেজ একটা পেজের সাথে এভাবে সংযুক্ত করে রাখা হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ বা হাইপারলিংক বা লিংক ট্যাগ। এখন এই হাইপারলিংক দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ইন্টারনাল হাইপারলিংক আর একটা হচ্ছে এক্সটার্নাল হাইপারলিংক। ইন্টারনাল হাইপারলিংক কোনটা? একই সার্ভারে বা একই ওয়েবসাইটে যদি আমরা একটা পেজ থেকে অন্য পেজে যাই, সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল হাইপারলিংক। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে import.html, এই অর্থাৎ এটা হচ্ছে ইন্টারনাল লিংক। অর্থাৎ একই ওয়েবসাইটে একই ফোল্ডারের মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের অনেকগুলো ফাইল আছে, তাহলে একটা ফাইলের সাথে আরেকটা ফাইলের লিংক, তাহলে সেটাকে বলবো আমরা ইন্টারনাল। আবার হইতে পারে দেখো তোমার ওয়েবসাইটের সাথে গুগলের ওয়েবসাইটের লিংক দিলা, একটা বাটন তৈরি করা হলো, ওই বাটনে ক্লিক করলে লেখা আছে গুগল, গুগলে ক্লিক করলে গুগল ওয়েবসাইটটা ব্রাউজ হয়ে যাবে, তাহলে সেটা হবে এক্সটার্নাল। অর্থাৎ একটা মানে একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইট ব্রাউজ করা, এটাকে আমরা বলবো এক্সটার্নাল। তাহলে এটা কি বলতে পারি? এই লিংক হলো ভিন্ন ভিন্ন সার্ভারে অবস্থিত একটি পেজের সাথে অন্য পেজের লিংক। এখন আমরা একটা एग्जांपल দেখি। এটা তো আমাদের স্লাইডে গেল, আমরা একটু ওয়েবসাইটে দেখি, তাহলে আমাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। দেখো আমাদের এই যেমন দেখো আমরা এখানে একটু এটা দেখি। দেখো এখানে লেখা আছে যে ভিজিট, এখানে যে W3 স্কুল, অর্থাৎ ওই ওয়েবসাইটের সাথে লিংক আছে। দেখো আমরা যখন এখানে এই HREF হাইপারলিংক রেফারেন্স, HREF টা কি হচ্ছে? হাইপারলিংক রেফারেন্স। এই হাইপারলিংক রেফারেন্সের মধ্যে আমি যখন তোমার এই ওয়েবসাইটে এখানে একটা এক্সটার্নাল লিংক দেওয়া আছে, তাহলে আমরা এখানে এই দেখো এইখানে এ ট্যাগের ভিতরে এটা শুরু এটা শেষ, এর ভিতরে যে লেখাটা থাকবে সেটা কিন্তু এখানে দেখাবে দেখো ওয়েবসাইটে। তাহলে এখানে কার্সর নিলে দেখো একটা হাত আসবে, খেয়াল করে দেখো এই যে কার্সর নিলে একটা হাত আসবে। তারপর আমরা যখন ক্লিক করব, ক্লিক করলে তখন আমাদের ওয়েবসাইটটা ব্রাউজ হবে। দেখো এই যে ক্লিক করার পরে সাথে সাথে চলে আসবে। এখন সবাই কি বুঝতে পারছো? এই যে রানে ক্লিক করলাম, এই যে কার্সর নিলে হাত চলে আসবে, কিন্তু যদি আমরা অন্য লেখা লিখি এখানে, তখন কিন্তু হাত আসবে না। যেমন ধরো এখানে একটা লেখা লিখলাম, হ্যাঁ দেখো এখানে কিন্তু হাত আসতেছে না, এখানে নরমাল কার্সর আসতেছে, কিন্তু এখানে একটা হাত চলে আসছে, তো লিংক। এখানে ক্লিক করার সাথে আমাদের ওয়েব পেজটা ব্রাউজ হবে। এই যে ক্লিক করলাম, ওয়েব পেজটা চলে আসবে W3 স্কুল। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো এই 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 জিনিসটাই এখানে দেখো আমি চিত্রের মধ্যে দেখাইছি। দেখো এই যে ওয়েব পেজের লিংক সমূহ এই ট্যাগ দ্বারা নির্ধারণ করা হয়ে থাকে। এখানে HREF অ্যাট্রিবিউট লিংকের গন্তব্য ঠিকানা নিরূপণ করে, অর্থাৎ কোথায় যাবে সে গন্তব্য ঠিকানা নিরূপণ করে। এখানে দেখো আমরা কখনো কখনো এরকম টার্গেট ইউজ করব, একটা আলাদা অ্যাট্রিবিউট। যদি টার্গেট ইকুয়াল আমরা সেলফ দিতে পারি, টপ দিতে পারি, নিউ দিতে পারি, এখানে বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে। এই টার্গেট অনুসারে আমাদের বিভিন্ন ভাবে আমাদের ওয়েবসাইটটা ব্রাউজ হবে। যদি আমরা এখানে ব্ল্যাঙ্ক দিই, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিই, তাহলে আমাদের কি হবে? নতুন একটা ট্যাবে ওপেন হবে। যেমন দেখো আমাদের ট্যাব বলতে কি বোঝাচ্ছে? যেমন এখানে ক্লিক করলাম, আমরা টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলাম, তাহলে এখানে দেখো এখন তো এখানে ওপেন হয়েছে, তখন এই যে নতুন ট্যাবে আমার ওয়েব পেজটা ওপেন হয়ে যাবে। তখন সেটাকে বলবো আমরা এই যে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এই অ্যাট্রিবিউটটা যদি আমি লিখি, তাহলে নতুন ট্যাবে আমাদের এই বা উইন্ডোতে আমাদের ওয়েব পেজটা ব্রাউজ হবে। এটা একটা আলাদা অ্যাট্রিবিউট, যে নতুন উইন্ডো বা ট্যাবে ওপেন করার জন্য। আর এখানে দেখো আমরা যখন একটা কোনো ওয়েব পেজ দেখি,
তখন নরমাল ভাবে আন্ডারলাইন এবং নীল থাকে নরমাল অবস্থা। যখন তুমি প্রথম ওয়েব পেজে ব্রাউজ করবে নরমাল অবস্থায় আন্ডারলাইন এবং নীল থাকবে। যখন আমি ক্লিক করব পরিদর্শন করব অর্থাৎ ব্রাউজ করব তখন এটা বাদামি কালার হয়ে যাবে। এবং যখন এটা সক্রিয় হয়ে যাবে অর্থাৎ আমার লিংকে নতুন পেজে চলে আসবে তখন তুমি যদি লিংকটা দেখো লিংকটার কালার তখন আন্ডারলাইন এবং রেড কালার হয়ে যাবে। এখন দেখো নরমাল অবস্থায় দেখো এই যে এটা আন্ডারলাইন আছে এবং এটা হচ্ছে নীল কালারের আছে। হ্যাঁ, তাহলে এই নীল কালার এবং আন্ডারলাইন থাকবে নরমাল অবস্থা। এই জন্য এটা তিনটা অবস্থা হইতে পারে। নরমাল ভাবে একটা লিংকের কালার এবং আন্ডারলাইন তিনটা অবস্থা হইতে পারে। আরেকটা জিনিস খেয়াল, এই টেক্সটের উপর যখন মাউস পয়েন্টার নেওয়া হবে তখন এই এখানে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করব তখন আমাদের এই যে কন্টাক্ট ডট এখানে দেখা যায় কন্টাক্ট ডট এইচটিএমএল আলাদা একটা পেজ, এটা কন্টাক্ট ডট আলাদা একটা পেজটা আমাদের আগে তৈরি করা থাকবে। যেমন একটা অ্যাড্রেস ট্যাগ ব্যবহার করে আমি এখানে অ্যাড্রেস লিখলাম, ধরো আমাদের কলেজের সিটি কলেজের অ্যাড্রেস রোড নাম্বার 2 ডানকুনি ঢাকা, এটা আমাদের কলেজের অ্যাড্রেস। তাহলে আমি অ্যাড্রেস ট্যাগের মধ্যে লিখলাম, অ্যাড্রেস ট্যাগের মধ্যে লিখলে এটা একটা অ্যাড্রেস হিসেবে আমাদের একটা আলাদা ফন্টে আমাদের এটা ডিসপ্লে হবে। তাহলে দেখা যায় ডান দিকে ইটালিকের মতো করে আমাদের অ্যাড্রেস ট্যাগ আমাদের আউটপুটে দেখাচ্ছে। তখন আমি কন্টাক্ট পেজে ক্লিক করলাম তখন আমার কন্টাক্ট পেজটা ব্রাউজ হবে। আশা করি বুঝতে পারছো। কারো কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারো। নাই স্যার। ওকে, তাহলে পরের ইয়েতে চলে যাই আমরা। এরপরে সব ইমেজ সংযুক্ত করা। আমরা ওয়েব পেজে কিভাবে একটা ইমেজ সংযুক্ত করব? ওয়েব পেজে ইমেজ সংযুক্ত করার জন্য আমরা আইএমজি ট্যাগ ইউজ করব। ইমেজ ট্যাগ সংক্ষেপে হচ্ছে আইএমজি। হ্যাঁ, ইমেজ ট্যাগ ওয়েব পেজকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য ছবি সংযুক্ত করা হয়। ওয়েব পেজে আইএমজি ট্যাগ ব্যবহার করে আমরা চিত্র সংযোগ করি। এটা হচ্ছে আমাদের ডেফিনিশন গেল। এবার আসো একটা ইমেজ ট্যাগ দেখতে কি রকম দেখো। নরমাল ভাবে একটা ইমেজ ট্যাগ সিম্পলি যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের ইমেজ ট্যাগটা এরকম হবে যে আইএমজি সোর্স এতটুকু, এই যে শুধু আমাদের এই যে সোর্স ইমেজের যে ইউআরএলটা সেটা থাকলে হবে। এখানে অল্টারনেট, তারপর উইথ হাইট, অ্যালাইন এগুলো না দিলেও চলবে। হ্যাঁ, এগুলো না দিলে আমাদের ওয়েব পেজে ইমেজ শো করবে। আমরা একটা एग्जांपल দেখি তাহলে সহজে বুঝে ফেলবো। আমরা একটা ইমেজ ট্যাগ দেখি। দেখো এখানে আইএমজি ট্যাগে চলে যাই। এই যে আইএমজি ইমেজ ট্যাগ, এখানে খেয়াল করো এখানে আমরা এই যে আমাদের এটা চলে আসলো। আমাদের এটা বাদ দিয়ে আমাদের হেডিংটা দরকার নাই, রান করলাম। এখন দেখো আমরা সব মুছে দিলাম। সবাই কি দেখতে পাচ্ছ? সবাই কি দেখতে পাচ্ছ? একদম রেসপন্স হবে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এই যে রান করলাম, দেখো আমাদের ইমেজটা শো করছে। দেখো এখানে ট্যাগ এতটুকু হিট ট্যাগ, এই আইএনজিটা কিন্তু একটা আমাদের এমপি ট্যাগ। আমাদের কতদিন পড়ছিলাম মনে আছে যে সব ট্যাগের স্টার্টিং মানে ইন থাকে না, শুধু স্টার্টিং থাকে, তারপরে কন্টেন্ট এবং ইন নাও থাকতে পারে। সেক্ষেত্রে ইমেজ ট্যাগটা আমাদের এমপি ট্যাগ। হ্যাঁ, অর্থাৎ এটা স্টার্টিং আছে, কন্টেন্ট এবং ইন নাই। এই সিম্পলি এতটুকু লিখলে আমাদের একটা ইমেজ শো করবে। আর এক্সট্রা হচ্ছে আমাদের আমরা যদি ইমেজের এই যে অল্টারনেট এই টেক্সটটা দিই তাহলে কখনো কখনো এরকম হবে যে আমাদের অনেক সময় ইন্টারনেট যদি স্লো থাকে দেখা যাচ্ছে যে আমার ইমেজটা ডিসপ্লে করতে দেরি হচ্ছে বা ইমেজটা কোনো কারণে সার্ভার থেকে ব্রাউজ করতে পারতেছে না, তখন তোমাকে এই টেক্সটটা শো করবে। এই টেক্সটটা শো করে ব্রাউজারকে বা ইউজারকে বুঝাবে যে হ্যাঁ এখানে এই ধরনের একটা ইমেজ আছে, এখানে একটা ইমেজ আছে, কোনো কারণে এটা ডিসপ্লে হচ্ছে না। এটা সার্ভারের কারণে হতে পারে, ইন্টারনেট স্লোর কারণে হতে পারে, অনেক কারণে এটা ডিসপ্লে না হতে পারে। তো সেই ক্ষেত্রে এই অল্টারনেটিভ একটা টেক্সট, অল্টারনেটিভ বিপরীত মানে তোমার একটা পরিবর্তে আরেকটা, এটা অল্টারনেট টেক্সট। হ্যাঁ, তখন যদি ইমেজটা স্যার অল্টারনেটিভটা স্যার না ইউজ করলে সমস্যা হবে স্যার? না, ইন্টারনেটের সমস্যা হবে না, কিন্তু এটা হচ্ছে দেওয়াটা উত্তম। তাহলে কোনো কারণে ইমেজ না শো করলে এটা এই লেখাটা ইউজার দেখতে পাবে। এটা সাজেস্ট করে, এটা গুগল বিভিন্ন সার্চ ইঞ্জিন এটা সাজেস্ট করে অল্টারনেটিভ টেক্সট এটা দিতে হবে। এটা না দিলে দেখা যাচ্ছে যে ওই যে সার্চ ইঞ্জিনে তুমি যখন কাজ করবা, এসইও নিয়ে কাজ করবা, তখন দেখা যাচ্ছে যে এটা তোমার সাইটটাকে এরর ধরবে, যে না এটা একটা ফল্ট হিসেবে ধরবে। এইজন্য তোমার এটা দেওয়াটা উত্তম, এটা দিতে হবে। কথা বুঝতে পারছো? এটা অনেকটা ম্যান্ডেটরি টাইপের। জি স্যার। হ্যাঁ, তবে এটা না দিলেও ইমেজ নরমাল ভাবে শো করবে। আর উইথ হাইট যেটা, এটা হচ্ছে তোমার ইমেজটাকে তুমি ছোট বড় করতে পারো। যেমন আমি 200 দিলাম, তাহলে ইমেজটা ছোট হয়ে গেছে। তারপরে এটা ধরো 100 দিলাম, এই যে উইথ হাইট দিয়ে আমি ইমেজটাকে ছোট বড় করতে পারবো, এই যে উইথ হাইট দিয়ে। আর আমাদের এই যে অ্যালাইনমেন্ট যেটা আছে, অ্যালাইনমেন্ট দিয়ে ইমেজটাকে আমরা লেফট রাইট, হ্যাঁ এই যে অ্যালাইন লেফট রাইট সেন্টার এভাবে করে এই অ্যাট্রিবিউটটা দিলে আমাদের ইমেজটা ডানে বামে এবং আমাদের ডিসপ্লে করতে পারবো। জামালের মাইক্রোফোনটা অফ রাখো। হ্যাঁ, জামালেরটা নয়েজ করে।
আচ্ছা, এরপরে আসো, এই যে এখানে দেখো চিত্রের মধ্যে এখানে কি দেখানো হয়েছে দেখো, এখানে দেখো ইমেজটা ডান দিকে প্রদর্শন করার জন্য অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা লেফট রাইট টপ বটম সেন্টার অ্যালাইন করে দেব। এখানে দেখো আমি এখানে দেখো অ্যালাইন রাইট দিলাম, তাহলে এই দেখো ব্রাউজারের ডান পাশে কিন্তু এখানে শো করছে এই যে চিত্রটা, এই ফ্লাওয়ার্স, হ্যাঁ এই চিত্র ডান পাশে শো করছে। আর ইমেজটা আমাদের ইমেজ টাইপগুলো বিভিন্ন ফরম্যাটে হইতে পারে, জেপিজি হইতে পারে, পিএনজি হইতে পারে, এসভিজি হইতে পারে, জিপ হইতে পারে, হ্যাঁ তারপর আইসিও আইকন হইতে পারে। এটা হচ্ছে ইমেজ, এই যে ইমেজ টাইপ, এটা আরেকটু এইদিকে হবে, এটা বামে সরে গেছে, এই এটা ইমেজ টাইপ আমাদের জেপিজি, পিএনজি এবং বিভিন্ন টাইপের হইতে পারে। তোমরা কি ইমেজটা একটা বুঝতে পারছো? কার কোনো প্রশ্ন থাকলে এখানে প্রশ্ন করতে পারো, কোনো অ্যাট্রিবিউট বুঝতে অসুবিধা থাকলে প্রশ্ন করতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারে, ওয়েবসাইটে ইমেজ সংযুক্ত ট্যাগ যেটা আছে বুঝতেও সমস্যা থাকলে প্রশ্ন করতে পারো। একদম মাইক্রোফোন অন করে বলো, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাবো যদি প্রশ্ন না থাকে। প্রবলেম নাই স্যার। ওকে, এবার আসলে টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ তৈরি করে আমরা ওয়েবসাইটে একটা টেবিল তৈরি করতে পারবো। কোনো তথ্যকে সারি ও কলামের মাধ্যমে উপস্থাপন করলে সেটাকে আমরা বলি টেবিল, অর্থাৎ রো এবং কলাম, সারি এবং কলাম, রো অথবা কলাম, সারিকে রো বলা হয়। অর্থাৎ আমাদের এই যে হরাইজন্টাল যেগুলো সেগুলো হচ্ছে রো, ভার্টিক্যাল যেটা সেটা হচ্ছে কলাম, পত্রিকার কলাম, লম্বালম্বি কলাম বা বিল্ডিং এর কলাম, লম্বালম্বি যেগুলো সেগুলো কলাম। এখানে কয়টা কলাম আছে কে বলতে পারবে? কয়টা রো আছে এই চিত্রের মধ্যে? কয়টা রো আছে, কয়টা কলাম আছে কে বলতে পারবে? ইমন বলো। দুইটা। দুইটা কি স্যার দুইটা কলাম। আর রো কয়টা আছে? চারটা। রো চারটা স্যার। ভেরি গুড, চারটা রো আছে। এখন আমরা এইখানে দেখো এই টেবিলটা যদি তৈরি করতে চাই তাহলে আমরা টেবিল ট্যাগ ইউজ করব। যেমন দেখা যায় টেবিল, এই যে টেবিল শুরু টেবিল শেষ। এখন এই টেবিলের মধ্যে যতগুলো আমাদের রো হবে ততগুলো টিআর ট্যাগ দিতে হবে। টিআর মানে টেবিল রো, হ্যাঁ টিআর, এই দেখো টেবিল রো টিআর, এই দেখো টিআর টিআর টিআর, চারটা টিআর। এখন এই টিআর এর মধ্যে আমাদের প্রথম যেটা থাকবে সেটা হেডিং, হ্যাঁ টেবিলের প্রথম যে রোটা সেটা হচ্ছে হেডিং, এবং সর্বনিচের যেটা সেটা আমরা ফুটার ইউজ করতে পারি। টেবিল ফুটার না ইউজ করলেও চলে, আবার হেডিং না ইউজ করলেও চলবে। অর্থাৎ কখনো কখনো এরকম হয় যে আমরা শুধু রো ইউজ করবো, এরকম হতে পারে। যদি আমরা টেবিল হেডিং এবং হেডিং এর ক্ষেত্রে টিএইচ, এবং আমাদের নরমাল ভাবে যে আমাদের রো গুলো আছে সেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা টিডি ইউজ করবো। ডাটার ক্ষেত্রে টিডি, টেবিল ডাটা, টিডি ইউজ করবো। আর হেডিং এর ক্ষেত্রে আমরা ইউজ করবো টিএইচ। দেখো এই যে টিএইচ নেম এবং জিপিএ, এখানে আমরা টিএইচ ইউজ করছি। টিএইচ মানে টেবিল হেডিং। টিএইচ কয়টা হবে? দুইটা, কারণ এখানে কলাম দুইটা, এই যে টিএইচ দুইটা, আমাদের হেডিং দুইটা হেডিং আছে। এখন আসো এখানে দেখো আমাদের এই যে টিডি, এই যে করিমের জন্য আমরা একটা টিডি ইউজ করছি, 5 এর জন্য একটা টিডি ইউজ করছি। আবার দেখো রহিমের জন্য একটা টিডি ইউজ করছি, এবং এই যে 4.8 এর জন্য একটা টিডি ইউজ করছি। তারেকের জন্য একটা টিডি, এই যে টিডি, এবং আমাদের 4.5 এটার জন্য একটা টিডি। তাহলে আমাদের দেখো হেডিং এর জন্য উপরেটা চলে গেল, আর বাকি তিনটা হচ্ছে টিডি ইউজ করে, বাকিগুলো আমরা। তো এরকম যদি আমরা কপি করে আরো ইনক্রিজ করি তাহলে আমাদের আরো চলে আসবে। যখন আমরা এই কোডটা টেস্ট করে দেখতে পারি যেটা আউটপুট আসলে দেখতে কিরকম হয়। যেমন দেখো এটা আমরা কপি করলাম, কপি করে আমরা ব্রাউজারে দিয়ে দেখি এটা আউটপুটটা কিরকম আসে। দেখো এই যে ব্রাউজারে দিলাম, তোমরা এটাকে ওই যে W3 করে টেস্ট করতে পারো। হ্যাঁ টেবিল রাইট, ও এটা ডান পাশে চলে গেছে। হ্যাঁ ওই অ্যালাইন রাইট দেওয়াতে ডান সাইডে চলে গেছে। এটা আমরা এই যে বাম সাইডে চলে আসলো। হ্যাঁ এটা ওই যে অ্যালাইন রাইট দেওয়াতে ডান সাইডে ওই যে নিচে শো করতেছিল। হ্যাঁ আচ্ছা, এখানে দেখো বর্ডার ইকুয়াল টু 1, আমরা যদি বর্ডার না দিই তাহলে কি ঘটনা ঘটবে? দেখো তাহলে এই অ্যাট্রিবিউটগুলো তোমরা বুঝে ফেলবে। একটা মুছে দিই তাহলে বুঝতে পারবে। দেখো কোনো বর্ডার নাই, এই যে কোনো লাইন নেই। যদি বর্ডার না দিই তাহলে বর্ডার শো করবে না। সবাই কি বুঝতেছো? জি স্যার। হ্যাঁ এই যে আবার বর্ডার দেখো 1 দিলাম, তাহলে এই যে বর্ডার দেখাইলো। এবারে দেখো সেল স্পেসিং 0। যদি আমরা সেল স্পেসিং বলতে কি বোঝায়? এই যে রো কলামের একটা রো এবং কলাম মিলে আমাদের একটা সেল হয়। তাহলে আমরা দেখো যদি সেল স্পেসিংটা 0 না করে দিই তাহলে দেখো দুটো প্রত্যেকটা সেলের মাঝখানে একটা গ্যাপ চলে আসতেছে। খেয়াল করতেছো? এই যে প্রথম সেল দ্বিতীয় সেল মাঝখানে একটা গ্যাপ। যখন আমরা গ্যাপ না দিব তখন প্রত্যেকটা সেল আলাদা আলাদা বোঝা যাবে। হ্যাঁ
এই যে গ্যাপ দেখো, এই যে মাঝখানে একটা গ্যাপ চলে আসছে, এই প্রত্যেকটা সেলে আলাদা আলাদা 4 লাইন করে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। তাহলে আমরা এই যে সেল স্পেসিং যদি 0 দিই তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, একটা লাইন মনে হবে। নরমাল ভাবে স্কেল দিয়ে আমরা দাগ টাকলে যেরকম মনে তখন একটা লাইন মনে হবে। এজন্য আমরা সেল স্পেসিং ইকুয়াল টু 0 দিব। আশা করি বুঝতে পারছো। কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারে এখানে এই টেবিলটা তৈরি করতে গিয়ে। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার, টেবিল ওটা বুঝছি। यस सर। বোঝা গেছে। এরপরে আসো আমরা এখানে দেখো ডান পাশে কলামের জন্য টিডি, টিএইচ, হেডিং এর জন্য টিএইচ, টেবিল রো এর জন্য টিআর। আচ্ছা, সেল প্যাডিংটা একটা শর্তটা খেয়াল করো। টেবিল বর্ডার তো সবাই বুঝছো। সেল প্যাডিং এটা বলিনি। আমরা যদি সেল প্যাডিংটা বলতে বুঝাই, এই যে দেখো প্রতিটা লাইন থেকে এই টেক্সটটা আমাদের কতটুকু দূরে থাকবে সেটা সেল প্যাডিং বলা হয়। হ্যাঁ, অর্থাৎ আমাদের মেইন বর্ডার লাইন থেকে টেক্সটটা কতটুকু দূরে থাকবে সেটা হচ্ছে আমাদের সেল প্যাডিং। আর টেবিলের উপরে নাম থাকে, এই যে টেবিলের একটা নাম থাকে সেটা আমরা টেবিল ক্যাপশন বলে থাকি, বা টেবিলের পরিচিতিমূলক বর্ণনা, সেটাকে আমরা টেবিল ক্যাপশন বলি। এখন আসো টেবিলের ক্ষেত্রে কখনো কখনো এরকম হয় আমাদের স্প্যান তৈরি করতে হয়। অর্থাৎ টেবিলের ক্ষেত্রে আমাদের 2-3টা রো মিলে একটা, তারপরে 2-3টা কলাম মিলে একটা সেলে পরিণত করার প্রয়োজন হতে পারে। আমরা একটু রান করে দেখি এই কোডটা নিয়ে, তাহলে আমাদের বুঝতে একটু সহজ হবে। যেমন দেখো আমরা এটা কপি করে এখানে দিলাম, দেওয়ার পরে এটা রান করলাম। দেখো এই যে দেখো এখানে রেজাল্ট 3টা মিলে একটা হয়ে গেছে। অর্থাৎ এখানে দেখো এই যে এখানে 3টা আলাদা আলাদা হওয়ার কথা ছিল, এখন এই যে উপরে 3টা সেল, এটা কিভাবে সম্ভব হয়েছে? এই যে রো স্প্যান ইকুয়াল টু 3, এই আমার অ্যাট্রিবিউটটা দেওয়ার কারণে আমাদের 3টাকে একসাথে করে দিয়েছে। আমরা যদি এটাকে না দিই তাহলে কি হবে? দেখো এই যে এরকম হয়ে গেছে। কথা বুঝতে পারছো? এটা নরমাল ভাবে যেখানে আমাদের করতে চাইছিলাম সেটা আসলে কিন্তু সেলটা নাই, এখানে ব্ল্যাঙ্ক। এটা আসলে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, নরমাল ভাবে কিন্তু এটা শো করবে না। এই দেখো নরমাল ভাবে টেবিল যখন আমরা দিব এই যে আমাদের রো স্প্যানিং হলো 3, তখন অরিজিনালি এই যে রেজাল্টটা শো করবে সুন্দর। আচ্ছা, এরপর আসো এটা হচ্ছে কি 3টা রো মিলে একটা হয়ে গেল, এটা হচ্ছে রো স্প্যান। আবার কখনো এরকম হতে পারে যে না আমাদের 3টা কলাম মিলে একাধিক কলাম একসাথে হয়ে যাবে, তখন আমরা ইউজ করব কলাম স্প্যান, সিওএল কলাম। সিওএল কলামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিওএল। দেখো আমরা কলাম দিলাম সিওএল কলাম স্প্যান। এই যে দেখো 2টা মিলে উপরে 2টা কলাম মিলে একটা হয়ে একটা রেজাল্ট, 2টা লাইন মিলে একসাথে হয়ে গেছে, তখন আমরা ইউজ করব। আচ্ছা স্যার একটা প্রশ্ন আছে স্যার। বলো। স্যার এই যে টাইটেলের মাঝখানে যে স্যার টেবিল কলাম স্পেন দিলেন স্যার, এটা তো আসলো না স্যার। কোনটা? এই টাইটেল জি স্যার। টাইটেল ব্রাউজারে এই যে এখানে লেখা আছে কি দেখো, এই যে ট্রাই ইট এডিটর v3.6 দেখা যাচ্ছে লেখাটা? জি স্যার। এটা হচ্ছে টাইটেল। এখন এখানে তো ব্রাউজার অরিজিনাল ব্রাউজার না, বুঝতে পারছো? ও জি স্যার, মানে স্যার আমিও একবার চেষ্টা করছিলাম তো স্যার, ওই তখন টাইটেলটা আসেনি, এইজন্য জিজ্ঞেস করলাম। তুমি চেষ্টা করে আসে নাই? না স্যার, টাইটেলটা আসেনি, মানে যে এদিকে আসেনি। টাইটেলটা অবশ্যই আসবে। দেখো তোমাকে আমি করে দেখাচ্ছি 1 মিনিটের মধ্যে। হ্যাঁ, যদিও আরেক টপিক বাকি আছে। ধর আমি এখানে একটা ফাইল তৈরি করলাম, ফাইল নিয়ে এই যে ফাইলটা এটা রিনেম করি, রিনেম করলাম ধরো abc.html। এরপর এটাকে আমি টেক্সট এডিটর ওপেন করলাম, করে এটাকে দিলাম, তারপর সেভ করলাম। সেভ করে আমি এবার দেখো আমি এটাকে আমাদের ব্রাউজার দিয়ে ওপেন করলাম। দেখো তো এই যে টেবিল কলাম স্প্যান তুমি দেখতে পাচ্ছ? দেখো আসছে টেবিল কলাম স্প্যান টাইটেল আসছে। জি স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ। এখানে যে টাইটেলটা দিব সেটাই চলে আসবে। ও আচ্ছা স্যার, যে মানে টাইটেল লেখা আর কি উপরে থাকবে স্যার? হ্যাঁ, টাইটেল উপরে থাকবে। আচ্ছা স্যার, এখন বুঝছি স্যার। থ্যাংক ইউ স্যার। আবার এটাকে তুমি যখন এই যে দেখো বুকমার্কস করবা,
বুকমার্ক দেখতে পাচ্ছ এই বুকমার্কস, তখন কিন্তু এই যে তোমার এই লেখাটা বুকমার্কসে দেখা হবে, বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। তারপর গুগলে যদি তুমি এই ওয়েবসাইটে সাবমিট করো, গুগলে এটা ইন্ডেক্স করে নেবে। ওকে স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমাদের টেবিল কলাম ইসলাম রো ইসলাম গেল। এরপরে আসো আমাদের কিছু আউটপুট ট্যাগ। আউটপুট ট্যাগ মানে হচ্ছে আমরা কোন টেক্সটকে যদি আউটপুট বিভিন্ন ভাবে ডিসপ্লে করতে চাই, তাহলে আমাদের কিছু স্পেশাল ট্যাগ আছে, যেমন কোড ট্যাগ, কেবিডি ট্যাগ, এসএমপি ট্যাগ, var ট্যাগ, প্রি ট্যাগ। এখানে দেখো সহজ, আমরা যখন কম্পিউটার কোডিং করি, প্রোগ্রামিং কোডিং করি, তখন কোডিং গুলো দেখতে একরকম হয়। যেমন দেখো আমরা এখানে একটু W3 স্কুলে দেখি, দেখো কোড গুলো এখানে দেখতে একরকম, কালার দিয়ে গ্রিন কালার, সবুজ কালার, বিভিন্ন কালার দেখা যায়, এটা HTML দেখে, বুঝতে পারছো? অর্থাৎ কোড গুলো একরকম হয়, লেখাগুলো একরকম, যেমন এই কোড গুলো একরকম, লেখাগুলো একরকম। তাহলে আমরা এরকম যখন একটা ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইট তৈরি করতে গিয়ে আমার লেখাকে বিভিন্ন ভাবে যদি আমি ডিসপ্লে করতে চাই, যে প্রোগ্রামিং কোডিং, তাহলে কোড করার ক্ষেত্রে আমরা কোড ট্যাগের মধ্যে লিখবো। যেমন এই যে HTML বাটন ট্যাগ, তাহলে বাটনটা বুঝে যাবে এটা কি, দেখো এটা বাটনটা অন্যভাবে শো করতেছে, তাহলে এটা বুঝে যাবে এটা আমাদের একটা কোড ট্যাগ, একটা আমাদের HTML কোড ট্যাগ। তারপর আমরা যদি এরকম কমান্ড ইউজ করি, কেবিডি, কিবোর্ডে টাইপ করা টেক্সটের মধ্যে লিখতে চাই, অর্থাৎ ধরো কন্ট্রোল সি, কেউ যদি বলতে চায় যে কিবোর্ডে তুমি কন্ট্রোল সি প্রেস করো, তাহলে তোমার একটা কাজ হবে, কপি হবে। তাহলে তুমি যেটা দেখো এখানে কন্ট্রোল সিটা যদি কেবিডি ট্যাগের মধ্যে লেখো, তাহলে এটা একটা কিবোর্ডে টাইপ করা টেক্সটের মতো শো করবে। তারপরে হচ্ছে এসএমপি, কম্পিউটার আউটপুট। কখন এরকম কম্পিউটার আউটপুট, আমরা যখন কোনো একটা ধরো মেসেজ শো করি, উইন্ডো বেশি উঠে, উইন্ডোর মধ্যে কিছু লেখা থাকে, তখন লেখাগুলো একটা স্পেশাল টাইপের থাকে। তাহলে আমাদের দেখো কোন সময় লেখা থাকে ফাইল নট ফাউন্ড, একটা মেসেজ আসলো ফাইল নট ফাউন্ড, প্রেস F1 টু কন্টিনিউ, এরকম মেসেজ অনেক সময় লেখা থাকে। তাহলে ওগুলো লেখা একরকম, ওগুলো এক ধরনের ফন্ট, তখন ওই ধরনের লিখতে চাইলে তুমি লিখবা এসএমপি ট্যাগের মধ্যে লিখবা। এরপর আসো প্রি ফরম্যাটেড, পিআরএ প্রি ফরম্যাট। প্রি ফরম্যাটেড বলতে বোঝাচ্ছে তুমি যেভাবে টেক্সটটাকে সাজাই দিবা ঠিক সেভাবে শো করবে। হ্যাঁ, এটা বোঝার জন্য আমরা একটা एग्जांपल দেখি, তাহলে আমাদের জন্য সহজ হবে। এই যে প্রি ট্যাগটা একটু দেখি, প্রি ট্যাগটা, এই যে প্রি ট্যাগটা, অর্থাৎ প্রি ফরম্যাটেড, এই যে প্রি ফরম্যাটেড, এখানে দেখো এখানে লেখাটা প্রি, অর্থাৎ তুমি যেভাবে সাজাই দিবা। ধরো তুমি এখানে একটু স্পেস বাড়াই দিলা, এখানে স্পেস বাড়াই দিলা, তুমি রান করো, ওই দেখো এখানেও স্পেস দিয়ে শো করবে। কিন্তু তুমি যদি প্রিটা উঠাই দাও, তাহলে এই যে মাঝখানে এক্সট্রা স্পেস গুলো কিন্তু শো করবে না, সবগুলো এক লাইনেই চলে আসবে। দেখো এই সব একসাথে করে দেবে। কথাটা বুঝতে পারছো সবাই? জি স্যার, বুঝতেছি। অর্থাৎ ফ্রি ফরম্যাটেড, তুমি যেভাবে সাজাই দিবা, তুমি লাইন যেভাবে ভেঙে দিবা, যেমন ধরো এখানে ফ্রি, এখানে ভাঙাই দিলা, এখানে দুই লাইন ভাঙতে দিয়ে করে দিলা, ওই দুই লাইন গ্যাপ দিয়ে শো করবে। অর্থাৎ তুমি যেভাবে টেক্সটটাকে সাজাই দিবা ঠিক ওভাবে আউটপুটে শো করবে, এটা বলে ফ্রি ফরম্যাটেড। আচ্ছা, এরপর আসো আমাদের ভার। হ্যাঁ, ভার মানে ভেরিয়েবল। এই দেখো ভার, আমাদের ভার টেক্সট আছে ভেরিয়েবল, অর্থাৎ কম্পিউটার ভেরিয়েবল। আমাদের ধরো এখানে এরিয়া ইকুয়াল টু হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এরিয়া ইকুয়াল টু হাফ ইনটু ভূমি, এটা একটা ইকুয়েশন, এটা সব আমাদের ভেরিয়েবল। এ বি একটা ভেরিয়েবল, এইচ একটা ভেরিয়েবল, এরিয়া একটা ভেরিয়েবল। তাহলে আমরা নেক্সট লেভেলে নেক্সট চ্যাপ্টার আমরা প্রোগ্রামিং ভেরিয়েবল পড়বো, তখন আরেকটু ভালো ক্লিয়ার হবে ভেরিয়েবল মানে। চলো তখন এই ভেরিয়েবল ভার ট্যাগের মধ্যে লিখলে, এই যে ভেরিয়েবল মানে ধরো ইটালিক টাইপের, একটু ভেরিয়েবলের মতো করে সুন্দর করে শো করবে। এটা অর্থাৎ প্রোগ্রামিং এ আমাদের বিভিন্ন ধরনের ভেরিয়েবল ব্যবহার করব, চলক ব্যবহার করব, তখন সেই ফন্টে যদি আমাদের সেই ক্যারেক্টারের মতো করে আউটপুট আকারে আমরা যদি টেক্সট প্রিন্ট করতে চাই, তখন আমরা ভার ব্যবহার করব। এই ভেরিয়েবল জিনিসটা আমরা চতুর্থ চ্যাপ্টারে ইন্টার আর 100% ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা ম্যাথে যে চলক ব্যবহার করি সেটাই আমাদের ভেরিয়েবল। আশা করি বুঝতে পারছো। এই স্লাইডে কারা কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। প্রশ্ন আছে? না স্যার, প্রশ্ন নেই। ওকে, এরপরে আসো আমরা সাইটেশন, কোটেশন, ডেফিনিশন ট্যাগ, আমরা কিছু এখানে স্পেশাল টাইপ ট্যাগ আছে, যেমন এবিবিআর অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন, যেমন ধরো WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তাহলে তুমি যদি এখানে টাইটেলের মধ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন লেখো আর তোমার মাউসটা নাও, তাহলে কি হবে, তোমার ওখানে মাউসের কার্সরটা নিলে তোমার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন শো করবে, নরমাল ভাবে শো করবে না, তুমি যখন কার্সরটা নিবা তখন শো করবে। তারপরে ধরো তুমি BDO, বাই ডিরেকশনাল ট্যাগ, অর্থাৎ তোমার যে টেক্সটটা থাকবে তোমার লেখাটা উল্টা দেখাবে। যেমন এখানে দেখো রাইট টু লেফট লেখা আছে, তাহলে যে টি প্রথমে চলে আসে, দেখো TFEL, তারপরে ড্যাশ দেখো OT, এটা উল্টে গেছে পুরো লেখাটা, বাই ডিরেকশনাল রিভার্স অর্ডারে তোমার চলে আসছে। এরপর আছে
ব্ল্যাক কোড হচ্ছে তুমি ধরো কোটেশন, ধরো তুমি একটা কোড করলা কোন একটা জায়গা থেকে, কোন একটা ওয়েবসাইটে কোন একটা লেখা তুমি কোড করে নিয়ে আসলা। যেমন তুমি ধরো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে এখানে কোন একটা লেখা বর্ণনা তোমার ওয়েবসাইটে তুমি সংযুক্ত করলা, তাহলে তুমি কোথা থেকে নিলা? সে সাইটটা রেফারেন্সটা দিয়ে দিলে, সাইটের রেফারেন্স তুমি কোথা থেকে নিলা সেটা সাইটের লিংকটা দিয়ে দিলে যে কেউ ইউজার বুঝতে পারবে যে হ্যাঁ তুমি এই ওয়েবসাইটটা থেকে এই কোটেশনটা নিছো, এই টেক্সটটা নিছো। এটা তোমার লেখাটা ভ্যালিড হয়ে যাবে, নাহলে তোমার হয়ে যাবে এটা চুরি হয়ে যাবে। তুমি যদি কোনো কিছু রেফারেন্স দাও তাহলে এটা চুরি হয় না, না হলে কিন্তু এটা চুরি হিসেবে কাউন্ট হয়। আচ্ছা, এরপর আসো কোন সময় আমরা কোটেশন অর্থাৎ কোনো কিছু রেফারেন্স এভাবে ইউজ করে কোটেশন দিয়ে দিতে পারি যে হ্যাঁ এটা এখান থেকে নেওয়া হয়েছে। যে ধরো আমরা তার একটা উক্তি, তার একটা লেখা, তখন আমরা যদি ডবল কোটেশন সিঙ্গেল কোটেশনের মধ্যে যদি লিখতে চাই তাহলে কিউ ট্যাগ ইউজ করব, তাহলে এটা আমাদের শর্টকাট হয়ে যাবে, শর্ট কোটেশন। এই যে কিউ ট্যাগ লিখলে আমাদের কোটেশন হয়ে যাবে। এরপর আসো ডিএএফএন ডেফিনিশন। হ্যাঁ, ধরো কোনো কিছুর ডেফিনিশন বা সংজ্ঞাটা আসলে ডেফিনিশনটা আমাদের ওই যে ইটালিক ট্যাগের মতো করে ডেফিনিশনের মতো করে কোনো কিছু ধরো তুমি ডেফিনিশন লিখলা, কোনো কিছু বলতে কি বোঝায়, কোনটার মিনিংটা কি, তার ব্যাখ্যাটা কি, সংজ্ঞাটা কি, তখন তুমি ডিএফএন ট্যাগের মধ্যে লিখলে সেই ডেফিনিশনটা আকারে অর্থাৎ অনেকটা ইটালিক ট্যাগের মতো করে একটা ফন্টে তোমাকে লেখাটা শো করবে। তারপর আছে সাইট। দেখো এই সাইটটা হচ্ছে টাইটেল অফ দ্য ওয়ার্ক, টাইটেল অফ দ্য ক্রিয়েটিভ ওয়ার্ক। অর্থাৎ তুমি ধরো কোনো ক্রিয়েটিভ কাজ করছো, কোনো ক্রিয়েটিভ কাজ, কোনো রিসার্চ মূলক কাজ করছো, তখন সেই ধরনের রিসার্চ মূলক কোনো কাজে যদি টাইটেল শো করতে চাও তাহলে সাইট কথাটা লিখবা। সাইট কথাটা লিখলে এটা বুঝে যাবে এটা রিসার্চ ওয়ার্ক, এটা একটা রিসার্চ ওয়ার্ক। এটা এবং তোমার এটা কোনো কনফারেন্সে এটা সাবমিট করছো, হ্যাঁ কোনো কনফারেন্সে সাবমিট করছো, বা এটা একটা রিসার্চ ধরো গবেষণামূলক কাজ, কোনো গবেষণামূলক কাজের টাইটেল হিসেবে ইউজ করতে গেলে তুমি এই যে সাইট ট্যাগটা ইউজ করবে, তাহলে এটা অনেকটা ইটালিক টাইপের করে লেখাটা শো করবে। সবাইকে বুঝতে পারছো? রেসপন্স করো দুই একজন। ইয়েস স্যার। আচ্ছা, গুড। তাহলে আমরা দেখো এরপরে লিস্ট ট্যাগ চলে আসবো। লিস্ট ট্যাগ হচ্ছে লেখাটা অনেক সময় এরকম হয় আমাদের সংখ্যা দিয়ে ক্রমিক নাম্বার অনুসারে 1 2 3 4 5 6 এভাবে করে আমাদের ডিসপ্লে করতে হয়, বা নির্দিষ্ট সংখ্যা থেকে আমাদের ডিসপ্লে করতে হয়। তখন আমরা এই যে লিস্ট ইউজ করব। অনেক সময় বুলেট আকারে, যেমন এই যে বুলেট মানে এই যে ডট 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 করে আমরা এইভাবে ডিসপ্লে করতে হতে পারে। অর্থাৎ আমরা কখনো ক্রমিক নাম্বার দিয়ে লেখাটা শো করি, আবার কখনো এরকম বুলেট দিয়ে শো করি। তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? এই যে লিস্ট ট্যাগ ইউজ করব। এলআই মানে হচ্ছে লিস্ট ট্যাগ। এই যে লিস্ট ট্যাগ ইউজ করে আমরা এই যে বিভিন্ন তালিকা আমরা তৈরি করতে পারবো। যেমন ধরো ওএল হচ্ছে আমাদের অর্ডার লিস্ট মানে ক্রমিক নাম্বার থাকবে, একটা ক্রমিক নাম্বার দিয়ে আমরা একটা অর্ডার লিস্ট তৈরি করতে পারবো। যেমন এখানে ধরো আমরা এই অর্ডার লিস্ট শুরু, অর্ডার লিস্ট শেষ, এর মধ্যে আমরা তিনটা লিস্ট দিলাম, কফি, টি, মিল। তাহলে এটা যদি আমরা রান করি তাহলে আমাদের এখানে 1 2 3 এবং নরমাল ভাবে 1 থেকে শুরু করবে। আর যদি আমরা স্টার্ট একটা অ্যাট্রিবিউট ইউজ করি যে না তুমি 50 থেকে শুরু করো, তাহলে ঠিক সে 50 থেকে শুরু করে বাকিটা ক্রমিক নাম্বার হিসেবে অটোমেটিক নিয়ে নেবে। যেমন 50 51 52। এটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট, এবং যে কোনো সংখ্যা থেকে আমরা এটা শুরু করতে পারবো। যে কোনো সংখ্যা শুরু করতে এই যে স্টার্ট অ্যাক্টিভিটি ইউজ করতে হবে। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ইউজ করব কি? ইউএল। এই দেখো ইউএল আনঅর্ডার লিস্ট। এই যে ইউএল আনঅর্ডার লিস্ট মানে হচ্ছে তখন কোনো এটা হচ্ছে ওএল মানে অর্ডার লিস্ট, ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। এই আনঅর্ডার লিস্টের আবার ওই বুলেট যেটা সেটা সার্কেল হতে পারে, তারপরে ডিস্ক টাইপের হতে পারে, আবার স্কয়ার হতে পারে। এই দেখো এই যে সলিড গ্যাপ দিয়ে হতে পারে। এই যে এখানে অ্যাট্রিবিউটগুলো তুমি যদি টাইপটা সেট করে দাও তখন সেটা বৃত্তাকার, বর্গাকার, ডিস্ক আকৃতির বুলেটটা তোমার শো করবে, বা পয়েন্ট আমরা যেটা বলি সেটা শো করবে। টাইপটা লিখে দিলে সেভাবে শো করবে। এটা হচ্ছে ইউএল এর মধ্যে তুমি একটা অ্যাট্রিবিউট আলাদা দিবা টাইপ, যদি স্কয়ার দাও এই যে স্কয়ার করে শো করবে। এটা হচ্ছে আমাদের লিস্ট। কোন একটা ওয়েবসাইটের তালিকা আকারে, পয়েন্ট আকারে 1 2 3 করে ওয়েবসাইটে তুমি যদি করতে চাও তাহলে ওএল অর্ডার লিস্ট, ইউএল আনঅর্ডার লিস্ট, এর ভিতরে তুমি লিস্ট ট্যাগ ইউজ করে প্রতিটা দিয়ে দিবা। তাহলে ওয়েবসাইটে সেই লিস্ট আকারে ক্রমিক নাম্বার অনুসারে অথবা বুলেট আকারে তোমাকে ততটা শো করবে। আশা করি বুঝতে পারছো। কারা কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। লিস্টে বুঝতে পারছো সবাই? লিস্ট ট্যাগ একজন রেসপন্স করো। জি স্যার, এটা বুঝতে পারছি স্যার। বুঝতে পেরেছি। আমাদের লাস্ট স্লাইড হচ্ছে এই ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগটা দেখো আমরা এরকম করি অনেক সময় যে আমরা ওয়েবসাইটে ফর্ম ইউজ করি। অর্থাৎ আমরা যেরকম একটা ফর্ম ইউজ করে আমরা তথ্য পূরণ করি, নরমাল ভাবে কি আমরা বলি না ফর্ম ফিল আপ করি, একটা ফর্ম দেওয়া থাকে সেখানে আমরা নাম লিখি, রোল লিখি, মাদার্স লিখি, হাতেও ফর্ম পূরণ করি।
হ্যাঁ ফর্ম পূরণ করে জমা দিই তখন আমাদের তথ্যটা চলে আসে। ঠিক কিন্তু ওয়েবসাইটেও কিন্তু এরকম ফর্ম পূরণ করা যায়। যেমন তোমরা নিজেরা ঢাকা সিটি কলেজে ফর্ম পূরণ করে তো তোমরা এই তোমাদের তথ্যগুলো দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করছো বা তথ্য দিয়ে সাবমিট করছো, ওয়েবসাইটে তোমাদের তথ্যগুলো সংরক্ষিত হয়েছে। বা তোমরা যখন লগ ইন করো, লগ ইন করতে গিয়ে তোমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা দাও, তাহলে সেখানে আমরা ফর্ম ইউজ করি। তাহলে ফর্ম ইউজ করলে কি হয়, আমাদের ফর্ম ইউজ করলে আমরা যে কোনো তথ্য ওয়েবসাইটে ইউজারের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারি। তাহলে কি ওয়েবসাইটে ব্যবহারকারীর কাছ থেকে টেক্সট ফিল্ড, চ্যাট বক্স, রেডি বাটন, ড্রপ ডাউন মেনু ইত্যাদি এলিমেন্টের মাধ্যমে ইনপুট হিসাবে তথ্য সংগ্রহ করতে আমরা HTML ফর্ম ব্যবহার করে থাকি। কোন ওয়েবসাইটে নিবন্ধন প্রক্রিয়া বা লগইন করার জন্য আমরা কি করি, HTML ফর্ম ব্যবহার করি। এটা হচ্ছে ডেফিনিশন। এখানে দেখা যায় ফর্ম ট্যাগ আমরা ইউজ করব। এই ফর্ম ট্যাগের মধ্যে আমরা যতগুলো ইনপুট দিব যে ততগুলো ইনপুট নিবে। এই ইনপুট ট্যাগের মাধ্যমে আমরা ইনপুট নিব এবং ইনপুট টাইপের আমরা যে টাইপটা দিয়ে দিব সেই অনুসারে সে কিন্তু কাজ করবে। টাইপটা যদি টেক্সট হয় তাহলে আমাদের টেক্সট নিবে। হ্যাঁ, তারপরে সাবমিট যদি লিখি তাহলে বাটন হয়ে যাবে। তাহলে এই যে ফর্ম পূরণ করে যখন আমরা সাবমিট করব, আমাদের এটা সাবমিট হবে। সাবমিট হলে আমরা যে পেজটাতে সাবমিট হবে সেই অ্যাকশন পেজটা এখানে দিয়ে দিব। অর্থাৎ যেই পেজটাতে আমাদের তথ্যটা যাবে সেই পেজের নামটা এখানে লেখা থাকবে। অর্থাৎ সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের ওয়েব পেজের তথ্যটা কোন পেজে যাবে সেটা আমাদের এই যে অ্যাকশন অ্যাক্টিভিটি দিয়ে আমরা পেজ নেমটা দিয়ে দিতে হবে। এটা একটু ভালো করে বোঝার জন্য আমরা একটু ওয়েবসাইটে দেখি। ওয়েবসাইটে দেখি তাহলে আমরা একটু ভালো করে বুঝতে পারবো। দেখো আমরা ফর্ম ট্যাগটা দেখি। ফর্ম, এই দেখো এই যে ফর্ম ট্যাগ। এই যে ফর্ম ট্যাগে গেলাম, প্রাইস সেলফে গেলাম, যাওয়ার পর দেখা লেখা আছে এখানে ইনপুট, কয়টা ইনপুট দেওয়া আছে দেখো। এগুলো লেভেল। লেভেল মানে এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো যদি এই যে লেভেলটা দিলে লেভেল ট্যাগের মাধ্যমে তুমি এই যে এই ইনবক্সে কি দেয়া হবে সেটা তোমার বোঝা যাবে। তারপর তুমি আমি ধরো আরেকটা, ধরো তুমি ডেট নিবা, আচ্ছা কয় তারিখ, তাহলে তুমি এখানে কি করবা, এইটুকু কপি করো, কপি করে আরেকটা ফিল্ড বাড়াও। এই দেখো এখানে আমি ধরো আরেকটা নিলাম, এই যে রান করলাম, এই যে আরেকটা চলে আসছে, তখন আমরা এখানে দিলাম ধরো ডেট দিলাম, এই যে ডেট দিলাম। আর আমাদের এখানে টাইপটা হবে ডেট টাইপের, ডেট। এই টাইপটা যখন আমরা ডেট দিয়ে দিব তখন আমাদের ডেট নিবে। রান করলাম, এই জায়গাটা ডেট হয়ে গেছে, এই দেখো আমাদের এখানে ডেট নিবে। দেখতে পাচ্ছ সবাই, এই যে ডেট টাইপ। জি স্যার। এই যে ডেট দিলে ডেট টাইপের হয়ে যাবে। অর্থাৎ আমাদের এখানে ইনপুট নিব, এই যে এগুলো একটা ইনপুট নিব। ইনপুট নিলে এই যে আমাদের ইনপুট এখানে যে যদি আমরা এখানে হ্যাঁ এই যে চ্যাট বক্স, হ্যাঁ CHECKBO চ্যাট বক্স লিখি, তাহলে দেখো এই যে চ্যাট বক্স হয়েছে, কারণ আমরা এই যে দেখো চ্যাট বক্স, হ্যাঁ এই যে চ্যাট টিক চিহ্ন দিই। এই যে টাইপটা যেটা দিব সে অনুসারে সে এটা কাজ করবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখানে এই যে ইনপুটগুলো দিব সেই অনুসারে কাজ করবে। আর action.php এর হচ্ছে আমরা ফর্মটা সাবমিট করলে এই যে টাইপটা বাটন যদি দিই তাহলে এই যে সাবমিট হয়ে যাবে। ধর আমরা যদি এটা টেক্সট দিই তখন কিন্তু এটা বাটন হবে না, যখন রান করলাম এটাও ইনপুট হয়ে গেল। কথা বুঝতে পারছো? এই যে ইনপুট টাইপের হয়ে গেল, এটা কিন্তু বাটন রইলো না। যখন এটা বাটন দিব তখন এটা বাটন টাইপের হয়ে যাবে, এই যে বাটন সাবমিট, এটা ক্লিক করলে তখন এটা এই যে সাবমিট হবে। যদি এখানে পুরো আরো কাজ আছে, এটা হচ্ছে ইনিশিয়াল শুধু একটা ফর্মের যতটুকু তোমাদের সিলেবাসে অতটুকুই, কিন্তু এরপরে আরো নেক্সট পেজে কি হবে, এটা ডাটাবেজের সাথে কিভাবে কানেক্ট হবে বা আরো কিভাবে প্রসেস করা হবে এটা আরো বিস্তারিত আছে। এখানে শুধু ফর্মটা কিভাবে ডিজাইন করতে হয় এতটুকুই ট্যাগটাই তোমাদের জানলে হবে। এই যে ফর্ম ট্যাগ, ফর্মের ভিতরে আমরা ইনপুট ট্যাগ ইউজ করব। ইনপুটের বিভিন্ন টাইপ আছে এবং এটা বাটন আছে, টেক্সট আছে, তারপরে যে চ্যাট বক্স আছে, পাসওয়ার্ড আছে। যদি আমরা এই যে দেখো এটা টাইপটা এই যে টেক্সটের পরিবর্তে পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড দিই, দেখো পাসওয়ার্ড দিলে কি হবে, এখানে আমরা নরমাল ভাবে টাইপ নিবে, এখানে কিন্তু দেখো এই যে হাইড হয়ে যাবে। তখন পাসওয়ার্ড এই যে আমরা এখানে যে টাইপ করি, এই যে টাইপে যদি পাসওয়ার্ড দিই তখন কিন্তু এটা শো করবে না। এই যে আমরা নরমালি লগইন করি, লগইন করার ক্ষেত্রে এই যে প্রোগ্রামাররা এখানে এই লিখে রাখছে যে পাসওয়ার্ড, এই জন্য এটা শো করে না। যেটা পাসওয়ার্ড দিব সেটা শো করবে, এটা সিকিউর ডাটা। আশা করি বুঝতে পারছো, সবাই কি বুঝতে পারছো ফর্ম কিভাবে কাজ করে? জি স্যার। ওকে, তাহলে আমাদের কিন্তু শেষ। এখানে দেখো আরো কিছু প্রশ্ন দিয়ে দিছি, জ্ঞানমূলক প্রশ্ন। মেইল টু লিংক হচ্ছে আমাদের যে অ্যাট্রিবিউট, এই যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যদি আমরা এই যে মেইল টুর কথাটা লিখে নিই তাহলে আমাদের এটা এই একটা লিংকের মধ্যে ক্লিক করলে আমাদের ধরো ওই যে আউটলুক বা যে মেইল যে সফটওয়্যারটা সেটআপ করা থাকবে সেখানে সে এটা শো করবে। ডিপ ট্যাগ ইউজ করে আমরা কি করতে পারি, ওয়েবসাইটকে বিভিন্ন ডিপ বা ডিভিশনে ভাগ করে আমরা আমরা ডিপ ট্যাগ দিয়ে ডিপ ট্যাগ মানে যে ডিভিশন ট্যাগ, এটাকে আমরা লেআউট তৈরি করতে পারি। তারপরে যে ফন্ট ট্যাগ পাশাপাশি ফন্ট ট্যাগ কি, তাহলে ফন্ট ট্যাগ ব্যবহার করে আমরা বিভিন্ন ফন্ট
হ্যাঁ, যেমন টাইমস নিউ রোমান, ভার্ডিনা, বিভিন্ন এরিয়াল বিভিন্ন ফন্ট আছে, সেই ফন্ট অনুসারে ওয়েবসাইটে আমরা শো করতে পারি। তারপর হচ্ছে নন ব্রেকিং স্পেস, এনবিএসপি। এটা হচ্ছে নন ব্রেকিং স্পেস, এটা যতগুলো দিব ততগুলো স্পেস ক্যারেক্টার আমাদের শো করবে। এটা একটু আমাদের তোমাদেরকে দেখাই দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেটা আমাদের আর 1-2 মিনিট সময় আছে। যেমন ধরো তুমি এই ফার্স্ট নেমের পরে এখানে অনেকগুলো স্পেস দিলা, তাহলে কিন্তু রান করি দেখো কোন স্পেস আসছে, আসে না, কোন স্পেস আসে না। কিন্তু ধরো আমি এখানে এনবিএসপি দিলাম, এই দেখো আমরা এখানে নরমাল ভাবে স্পেস না দিয়ে এই যে অনেকগুলো এনবিএসপি দিলাম, যেমন 3টা দিলাম উদাহরণস্বরূপ, তাহলে দেখো এখানে এই দেখো 3টা স্পেস তৈরি হয়ে গেছে। অর্থাৎ আমরা ওই ফ্রি কিওয়ার্ডটা ইউজ করেও কিন্তু মাঝখানে স্পেস করতে পারি, আবার এই যে এন্ড এনবিএসপি এই কিওয়ার্ডটা ব্যবহার করে কিন্তু অনেকগুলো স্পেস, একটা দিব একটা স্পেস তৈরি হবে, একটা দিব একটা স্পেস তৈরি হবে। তারপরে এইচটিএমএলটাকে কিভাবে আমরা মন্তব্য লিখবো। মন্তব্য মানে হচ্ছে ধরো কোন একটা ডেসক্রিপশন তুমি দিবা কিন্তু ওয়েবসাইটে এটা শো করবে না, তাহলে তুমি কি করবে, এই যে একটা বোধক চিহ্ন, তারপরে হচ্ছে দুটো ড্যাশ, আবার লাস্টে দুটো ড্যাশ দিবা, তাহলে এটা কমেন্ট হয়ে যাবে। অর্থাৎ এটা ডেসক্রিপশন মনে করবে, এটা আর ওয়েবসাইটে শো করবে না। যেমন এটা আমরা টেস্ট করে দেখি। যেমন ধরো উদাহরণস্বরূপ আমরা এই লেভেলটাকে আমরা কমেন্টস করে দিলাম, দেখো এই যে একটা আসছে দুটো ডট, আবার লাস্টটা এই দুটো ডট দিয়ে দিলাম, দেখো এটা কমেন্টস হয়ে গেছে, দেখো এটা গ্রিন কালার কমেন্টস। এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে আর শো করবে না। দেখো রান করলাম, এটা কিন্তু লেখা আছে কিন্তু কিছু শো করতেছে না, এটা কমেন্টস হয়ে গেছে। অর্থাৎ এটা আমাদের ডেসক্রিপশন টাইপের হয়ে গেছে, কিন্তু ওয়েবসাইট ব্রাউজারে এটা শো করবে না। এটা হচ্ছে কমেন্টস, এইচটিএমএল কমেন্টস। আচ্ছা, একটা ইমেজে উপরে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে লিংক শো করবে। অর্থাৎ তুমি অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে একটা ইমেজ যদি ট্যাগ ইউজ করো, তাহলে ইমেজের উপরে ক্লিক করলে তোমার ওয়েবসাইটটা নতুন পেজে চলে যাবে। যেমন ধরো আমরা এখানে এক্সাম্পলটা করে দেখি, যেমন ইমেজ ট্যাগে যাই, ইমেজ ট্যাগে গেলাম, এই যে প্রথমে আসি অ্যাঙ্কর ট্যাগে গেলাম, তারপরে আসি আমার ইমেজ ট্যাগ। আমাদের ক্লাস কিন্তু শেষ, এখন একটা দেখা দিচ্ছি, যদি এখন হয়তো বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, ইমেজ ট্যাগটা দেখি, আইএমজি ইমেজ ট্যাগ, এই যে ইমেজ ট্যাগ, এই কোডটা নিলাম। দেখো এটা আমাদের ইমেজ শো করতেছে, কপি করলাম। দেখো আমাদের এই দেখো আমরা ভিজিট W3 স্কুল এই লেখাটার পরিবর্তে আমরা ইমেজ ট্যাগটা দিয়ে দিলাম, তাহলে কি হলো, রান করলাম, ইমেজটা আসলো। এখন দেখো এই যে ইমেজের উপর কার্সর নিলে কিন্তু লিংকটা তৈরি হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখো এই যে দেখো, তখন আমরা ক্লিক করলে কিন্তু এসে চলে আসতেছে। অর্থাৎ আমাদের লেখার পরিবর্তে আমরা ইমেজ দিতে পারি। দেখো এই যে লেখা, এখানে লেখা ছিল, এই লেখার পরিবর্তে আমরা ইমেজ ট্যাগ ইউজ করলাম, বা আমরা এতটুকু না করে শুধু ইমেজ ট্যাগটা ইউজ করলাম, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এই জায়গাটা ইমেজ দিলাম, ইমেজ যেমন লেখা দুটোই দেওয়া যাবে, এই দেখো লেখাও দিলাম ইমেজও দিলাম, রান করলাম, এই দেখো আমাদের লেখার উপরও কার্সর আসতেছে, আবার এই ইমেজের উপর আসতেছে। অনেক সময় কোনো ছবির উপর ক্লিক করলে আমাদের নতুন পেজে চলে যায়, সেটাও আমরা যদি এখানে ইমেজ ট্যাগ ইউজ করি, তাহলে ইমেজের উপরে এই যে কার্সর নিলে দেখো এই যে লিংক চলে আসতেছে, এইখানে দেখো নরমাল পয়েন্টার, এটা লিংক, এটা ক্লিক করলাম, আমাদের W3 স্কুল চলে আসলো। অর্থাৎ এই যে আমাদের অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ইমেজ ট্যাগ ইউজ করলো আমরা লিংক তৈরি করতে পারি। বিষয়টা বুঝতে পারছো সবাই? এই ইমেজ ট্যাগ সবাই ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস আসো, অ্যাঙ্কর ট্যাগ নতুন ট্যাবে ওপেন হয়, সেটা তো বুঝে বলছি, এই যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। আরেকটা হচ্ছে ওয়েব পেজে বাংলা টেক্সট ব্যবহার করা। বাংলা টেক্সট আমরা কেমন ব্যবহার করতে পারি? বাংলা টেক্সট ব্যবহার করতে আমাদের ইউনিকোড সফটওয়্যার, যেমন আমাদের বিজয় 52 বা বিজয় সফটওয়্যারটা আমাদের ইনস্টল থাকলে সেখানে আমাদের কন্ট্রোল অল্টার বি দিলে আমাদের বিজয় ইউনিকোডটা অ্যাক্টিভ করে নিতে হবে। আবার আমাদের ফন্টটাও সিলেক্ট করতে হবে, সুতুনিয়াম যে হ্যাঁ বিভিন্ন ধরনের আমাদের ফন্ট আছে, বাংলা ফন্ট আছে, ইউনিকোড ফন্ট আছে, সেই ফন্টগুলো আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে বাংলা যে ইউনিকোড যে সফটওয়্যার আছে বিজয় অব্র, সেটা অন করে আমরা টাইপ করলে আমরা ওয়েবসাইটে বা যে কোনো জায়গায় আমরা ইউনিকোডে আমরা বাংলা টাইপ করতে পারবো। এটা হচ্ছে ওয়েবসাইটে কিন্তু আমাদের বাংলা টাইপ করা, অবশ্যই ইউনিকোড থাকতে হবে, এবং ইউনিকোডের জন্য আমরা বিজয় বা অব্র, এটা আমাদের অবশ্যই সফটওয়্যার কিন্তু কম্পিউটারে সেটআপ করা থাকতে হবে, ইনস্টল করা থাকতে হবে। এরপরে আমরা বিজয়টাকে অ্যাক্টিভ করব, ইউনিকোডে অ্যাক্টিভ করব, এরপর টাইপ করব, আমাদের বাংলা আমরা টাইপ করতে পারবো। এটা হচ্ছে আমাদের ওয়েব পেজে কিভাবে বাংলা টাইপ করি তার পদ্ধতি, টাইপ করতে পারি তার পদ্ধতি। আজকে লেকচার এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছো। কার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, আমাদের ক্লাস শেষ। কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, নাহলে আজকে ক্লোজ করব।
সবাই কি বুঝতে পারছো? কার কোনো প্রশ্ন আছে? না স্যার। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।